সালামু আলাইকুম। তুলসী দর্পণ চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি বেশ কয়েকদিন ধরে অ্যাবসেন্ট। মানে আমি অ্যাকচুয়ালি লাইভ করছি না বা কোনো ভিডিও আপলোড করছি না। আমার বেশ কিছু পার্সোনাল এবং প্রফেশনাল কাজের জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম। যে কারণে কনটেন্ট আপলোড করা হয়নি। তো আমি আগের পর্বে বলেছিলাম যে এই পর্বে আমি জেন্ডার ডায়নামিক্স নিয়ে মানে নেক্সট পর্বে আমি জেন্ডার ডায়নামিক্স নিয়ে আলোচনা করব। কিন্তু আমি দেখলাম যে জেন্ডার ডায়নামিক্স নিয়ে আলোচনা করতে শুরু করাটাই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কি কারণে? কারণ এত বেশি ইস্যু, জেন্ডার ডায়নামিক্স এর এত বেশি টপিক যে কোনটা দিয়ে শুরু করব এটাই সিলেকশন করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই। আমি আস্তে, আস্তে এপিসোড ভাগ করে জেন্ডার ডায়নামিক্স নিয়ে আলোচনা শুরু করব। সবচেয়ে মানে খুবই মজার একটা টপিক। আর আজকে আমি আলোচনা করব মূলত জেন্ডার ডায়নামিক্স এর সাথে রিলেটেড, জেন্ডার ডায়নামিক্স এর সাথে খুবই রিলেটেড একটা প্রেসিং ইস্যু নিয়ে, সেটা হচ্ছে ধর্ষণ। আ কি কারণে এটা নিয়ে আলোচনা করছি? কারণ দেখা যাচ্ছে ধর্ষণের কথা শুনলে একটা মারাত্মক হিস্টেরিয়া ক্রিয়েট হয়। আমরা দেখেছি এর আগে আম নিউজপেপারে ধর্ষণ কিন্তু নতুন কোনো ক্রাইম না বা হুট করে বেড়েছে এরকম কোনো ক্রাইম না। আপনি যদি দেখেন যে আ পত্রিকাগুলো দেখেন, প্রায় এভরি আদার ডে কোনো না কোনো ধর্ষণের আম গল্প, কোনো না কোনো ধর্ষণের নিউজ আছেই। এমনকি আপনি যদি লোকাল নিউজপেপারও দেখেন, আ যেমন খুলনা অথবা চট্টগ্রাম অথবা ঢাকার লোকাল নিউজপেপারগুলো দেখেন, সেখানেও আপনি আম খুবই ফ্রিকোয়েন্টলি আপনি কোনো না কোনো ধর্ষণের ঘটনা দেখতে পাবেন। এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে ধর্ষণের এই যে অপরাধটা বা যখনই কেউ আমরা কোথাও ধর্ষণের অপরাধের কথা শুনি, তখন এত বেশি হিস্টেরিয়া ক্রিয়েট হয়, এত বেশি আউটক্রাই ক্রিয়েট হয় যে মানে মানুষ মানে সত্যটা মানে জাস্টিফাই করার চিন্তাও করে না। সত্যটা ইভালুয়েট করার, সত্যটা অ্যাসেসমেন্ট করার চিন্তাও করে না। যেমন রিসেন্টলি আমরা দেখেছি ওই যে টাঙ্গাইলে হচ্ছে একটা বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। তো এটা নিয়ে কিন্তু বিশাল একটা আউটক্রাই ক্রিয়েট হয়েছে। বিশাল একটা হিস্টেরিয়া ক্রিয়েট হয়েছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছে। শহীদ মিনারে মেয়েরা ঘোষণা পর্যন্ত দিয়েছে, স্লোগান পর্যন্ত দিয়েছে যে পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা। মানে রিলেটেড এটার সাথে। এরপর প্রতিবাদ স্লোগান অনেক কিছুই বের হয়ে গেছে। আদৌ ধর্ষণ হয়েছে কি হয়নি এটা নিয়ে কিন্তু মানে কোনো ইভালুয়েশন হয়নি। তো কিছু নিউজ আউটলেট ১ম এ তারা হচ্ছে ধর্ষণের ঘটনাটা তারা মেনশন করেছে। আদৌ ধর্ষণ হয়েছে কিনা কিন্তু কোনো আ মানে ভেরিফিকেশন হয়নি। তো আমি যখন এই নিউজটা ১ম এ দেখলাম, আমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজে, তো মানে ফেসবুকের ফিডে। তো যখন দেখলাম আমি ১ম এই অন্যান্য নিউজ আউটলেট গুলো মানে দেখে আমার কাছে এমন অস্বাভাবিক লেগেছে, তখন আমি অন্যান্য নিউজ আউটলেট গুলো আমি দেখা শুরু করেছি। তো আমি ১ম আলো দেখলাম, আদার্স রিনাউন্ড যেগুলো আছে সেগুলো দেখলাম। সেখানে কোথাও ধর্ষণের কথা কিন্তু মেনশন করা হয়নি। যেটা করা হয়েছে এবং বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন প্রতিবাদ সভায় মানে জাস্ট একটু পরেই মানে কয়েক ঘন্টা পরে বা একদিন পরেই ডাকাতি এবং শ্লীলতাহানি এইটাই হচ্ছে বলা হচ্ছে। এটাই বলা হচ্ছে। তো দেখেন জিনিসটা কতটা মানে এখানে হিপোক্রাসি বা আমাদের ইনসেনসিটিভনেস কাজ করে এখানে। ইনসেনসিটিভনেস কাজ করে। ডাকাতি যখন হয়েছে, ডাকাতির ডাকাতির বিষয়টা দেখেন, ডাকাতির বিষয়টা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আপনি চিন্তা করেন মানে ওখানে উইটনেস যারা ছিল, যারা বর্ণনা করেছে যে ডাকাতিটা কিরকম হয়েছে। আপনি দেখেন ডাকাতরা আ একজন পুরুষের তার মানে ছুরি দিয়ে হাত কেটে মাংস পর্যন্ত সেপারেট করে ফেলেছে। এই ধরনের জঘন্য অপরাধ করেছে। কিন্তু সেটা নিয়ে কোনো আউটক্রাই নাই। সেটা নিয়ে কোনো আউটক্রাই নেই। এতগুলো টাকা মানুষ মানে অনেকদিন ধরে উপার্জন করেছে। এতগুলো টাকা ডাকাতি করে নিয়ে গেছে। সেইটা নিয়ে কোনো আউটক্রাই নেই। কিন্তু একটা ধর্ষণের কেস হয়েছে এবং পরে যেটা পরিণত হয়েছে শ্লীলতাহানিতে। তো সেইটার জন্য কি বিশাল একটা আউটক্রাই, কি বিশাল একটা হিস্টেরিয়া। মানে এটা ভেরিফিকেশন করার সময় পর্যন্ত মানুষ মনে করেনি যে এখানে ভেরিফিকেশন করার সময় দেওয়া উচিত। ধর্ষণ, ওয়াও! সবাই, ওয়াও! না, 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 না। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো কি কারণে? কি কারণে? আম ১ম আলো মানে অন্য যে নিউজ আউটলেট গুলো ধর্ষণের কথা লিখেছে, তারা কি কারণে লিখেছে? আমি ১ম আলোতে যেটা নিউজ পড়েছি সেটা হচ্ছে সেখানে একজন উইটনেস সে বর্ণনা করেছে এভাবে যে এক নারী এক নারীর চিৎকার শুনেছে। চিৎকার শুনে তার কাছে মনে হয়েছে মেয়েটার আর কিছুই রাখেনি। এইটা কি কোনো একটা জাস্টিফিকেশন হলো? এটা কোনো একটা ভেরিফিকেশন হলো? হলো না। আর আম এখন এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মানুষ মানে ধর্ষণের ব্যাপারে এত সেনসিটিভ এবং ওভার সেনসিটিভ
যে মানে এটা শাস্তিটাও মানুষ চায় যে অনেক সিভিয়ার হওয়ার জন্য। যেমন আমি আপনাদেরকে দেখাই যে এই ধর্ষণের ঘটনার সাথে সংশ্লিষ্ট উম মানে রিসেন্টলি এক মেয়ে সে হচ্ছে পোস্ট দিয়েছে এরকম সোশ্যাল মিডিয়াতে। এই ইন্ডিভিজুয়াল সে পোস্ট দিয়েছে যে ধর্ষণের ধর্ষণের জন্য ক্রস ফায়ারও দিতে চায় না, ধর্ষণের জন্য সে এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ডের শাস্তিও দিতে চায় না। সে চায় স্লো মৃত্যু এবং খুব জঘন্যভাবে মৃত্যু। ২ পা কেটে দিবে, ২ হাত কেটে দিবে, যৌনাঙ্গ কেটে দিবে, জিহ্বা কেটে দিবে, চোখ অন্ধ করে দিবে, নাক কেটে দিবে। মানে এরকম এভাবে আস্তে, আস্তে স্লোলি সে মারা যাবে খুব যন্ত্রণা নিয়ে। আমি এর পেছনে কোনো জাস্টিফিকেশন আছে কিনা আমি জানি না। আমরা দেখব, আমরা দেখব। একটু পরে আমরা দেখব যে মানে এটা পিছনে আদৌ কোনো জাস্টিফিকেশন আছে কিনা। এবং আ মানুষের মনে এই ধর্ষণের অপরাধ শুনলে, ধর্ষণ শুনলে মানুষ এরকম মানে এক্সট্রা সেনসিটিভ কি জন্য হয়ে যায়? ধর্ষণ কিন্তু আজকের নতুন কোনো অপরাধ না। ধর্ষণ আগের দিনে ধর্ষণ যেটা হতো একদম এনশিয়েন্ট সোসাইটিতে, তখন ধর্ষণ যেটা হতো সেটা হচ্ছে যুদ্ধের সাথে রিলেটেড, যুদ্ধের সাথে রিলেটেড। কি কারণে যুদ্ধের সাথে রিলেটেড? আগের সোসাইটিগুলো ছিল ট্রাইবাল সোসাইটি। ট্রাইব মানে হচ্ছে সবাই পরস্পর আত্মীয়, পরস্পর কিথ অ্যান্ড কিন। তো যে কারণে নিজের আত্মীয়, নিজের চাচাতো বোন বা নিজের মামাতো বোন বা নিজের আদার্স যারা আত্মীয়-স্বজন আছে, তাদের ক্ষতি কেউ করতে চায় না। যে কারণে যখন তারা কোনো যুদ্ধে লিপ্ত হয়, নিজের জাতির সাথে অন্য কোনো জাতির সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখনই তারা এই যে অন্য জাতির নারীদেরকে ধর্ষণ করে এবং গণহারে ধর্ষণ করে। মানে অনেক আগের কাল থেকে। এই ধর্ষণ মানে তারা কেন এই ধর্ষণটা করত? তারা এই ধর্ষণটা করত এর পিছনে বেশ কিছু সাইকোলজি কাজ করে। একটা হচ্ছে আম মানে শত্রুপক্ষের মধ্যে ভয় সৃষ্টি করা, প্রচন্ড ভয় সৃষ্টি করা এবং শত্রুপক্ষকে মানে পরাজিত পক্ষকে হিউমিলিয়েট করা, অপমান অপদস্থ করা। আর হচ্ছে আ তাদেরকে এনস্লেভমেন্ট করা। মানে পারপেচুয়ালি হচ্ছে তাদেরকে এনজয় করবে, এনজয়মেন্ট। আর হচ্ছে মানে স্পেশাল কিছু কেসে পপুলেট করা মানে জনসংখ্যা বৃদ্ধির জন্য। যে ওর পেটে আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা দিব, আমার বাচ্চা দিয়ে এরপর হচ্ছে যে আমি তাকে কাজে লাগাবো। এরকম একটা সাইকোলজি মানে এই সাইকোলজির বেসিসে এনশিয়েন্ট সোসাইটিতে মানুষ ওই যুদ্ধের সময় ধর্ষণগুলো করতো আরকি। তো তখন থেকেই যেহেতু ধর্ষণ এটা জাতির সম্মানের সাথে রিলেটেড হয়ে গেছে যে অন্য জাতিকে হিউমিলিয়েট করার জন্য এই ধর্ষণ। এইজন্য ধর্ষণটাকে তখন থেকেই খুব সেনসিটিভ ইস্যু হিসেবে দেখা হয়। মানে এইটা যদি কোনো মেয়েকে ধর্ষণ করে মানে হচ্ছে ওই জাতির সম্মান পুরো ধ্বংস করে দিয়েছে। এইজন্য তখন থেকে মানুষ আম মানে ওই জাতির যারা পুরুষ আছে তারা এইটার প্রতি তখন থেকে আগে থেকে এনশিয়েন্ট সোসাইটির সময় থেকেই হাইলি সেনসিটিভ। আর আরেকটা বিষয় হচ্ছে আম মানে এইটা আমাদের আসলে চিন্তা করা উচিত যে মানে সাইকোলজি যেটা কাজ করে সেটা হচ্ছে যে ধর্ষণের যে শাস্তি, এই শাস্তিটাও কিন্তু খুবই সিভিয়ার। আপনি যদি দেখেন ধর্ষণের শাস্তি, বিভিন্ন দেশে যদি আপনি ধর্ষণের শাস্তি দেখেন, আমরা আমরা দেখি, আমেরিকায় দেখি। দেখেন আমেরিকায় ধর্ষণের কি শাস্তি? আ ফ্রম ইয়ার্স কয়েক বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত। এরপর ডেথ পেনাল্টিও হয় যদি সেটা চাইল্ড রেপ হয় সেক্ষেত্রে। আর কানাডায় হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট এবং এর আন্ডারে হচ্ছে ধর্ষণ পড়ে। তো এটার শাস্তি ১৮ মাস থেকে লাইফ মানে যাবজ্জীবন। আমেরিকায় ৪ বছর থেকে যাবজ্জীবন। অস্ট্রেলিয়ায় ৫ বছর থেকে যাবজ্জীবন। জার্মানিতে ২ বছর থেকে যাবজ্জীবন। ফ্রান্সে ১৫ বছর থেকে যাবজ্জীবন। ইতালি ৬ থেকে ১২ বছর। স্পেন ৪ থেকে ১৫ বছর। সুইডেন এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে এই যে সবচেয়ে সুখী দেশ যেগুলো আমরা বলি নর্ডিক কান্ট্রি বা বাল্টিক কান্ট্রি গুলো, এইগুলোতে দেখেন খুবই কম। ২ থেকে ৬ বছর। তারপর হচ্ছে নেদারল্যান্ডে ১২ বছর ম্যাক্সিমাম ১২ বছর। তারপর নরওয়ে ৩ থেকে ১৫ বছর। তো এইসব দেশে মোটামুটি আ শাস্তি হচ্ছে মডারেট। তো মডারেট বলতে তাও আমি যদি চিন্তা করি যে অন্যান্য অপরাধের তুলনায় শাস্তি যেমন হচ্ছে আপনার মাদকের অপরাধের তুলনায় শাস্তি যদি আপনি চিন্তা করেন, তারপর অন্যান্য আঘাত মনে করেন কাউকে আপনি মাথায় বাড়ি দিলেন, সেটার আঘাত বা কাউকে জখম করলেন
সেইটার আঘাত, মানে সেইটার শাস্তি, তার তুলনায় কিন্তু এই যে ধর্ষণের শাস্তি খুবই মারাত্মক। কিন্তু কি কারণে? যে ওই মেয়ে সেও হচ্ছে ধর্ষণের শাস্তি খুবই জঘন্য একটা শাস্তি দেওয়ার জন্য প্রপোজ করলো। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি সেটাও খুবই মারাত্মক। তাহলে কি কারণে? এইটার পিছনে সাইকোলজিটা কি আমরা কখনো চিন্তা করেছি? বা আমরা কখনো বের করার চেষ্টা করেছি? দেখেন, ধর্ষণে কিন্তু আপনি যদি শুধু বেসিক মনে করেন একজন মেয়ে একজন লোক একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। আর কোনো ক্ষতি করেনি। আর কোনো ক্ষতি করেনি। একবারই ধর্ষণ করেছে, কিছুক্ষণ ধর্ষণ করে সে ছেলেটা চলে গেছে। তার গায়ে মেয়েটার গায়ে কোনো আঁচড় পড়েনি। তারপর হচ্ছে মনে করেন কথার কথা যদি বলি, মেয়েটার গায়ে কোনো আঁচড় পড়েনি, মেয়েটার কোনো হাত পা ভাঙেনি, মেয়েটার কোনো আঙ্গুল ভাঙেনি। হত্যা তো প্রশ্নই আসে না। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আপনি অবজেক্টিভলি চিন্তা করেন। আপনার সেনসিটিভিটি দূরে সরিয়ে রাখেন। অবজেক্টিভলি চিন্তা করেন। এখানে মেয়েটার কি ক্ষতিটা হয়েছে? এট লিস্ট শারীরিকভাবে। আপনি কি দেখতে পাচ্ছেন এখানে শারীরিকভাবে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয়েছে? শারীরিকভাবে তার কোনো অঙ্গহানি হয়েছে চিরতরে? অথবা সাময়িকভাবেও তার কি কোনো অঙ্গহানি হয়েছে? হয়নি। তাহলে এই ধর্ষণের ঘটনার জন্য এত আউটক্রাইটা কি জন্য? এর পিছনে সাইকোলজিটা কি? আমরা কি কখনো ভেবেছি বা চিন্তা করে দেখেছি কেন এই সাইকোলজিটা কাজ করে? এই সাইকোলজিটা কাজ করে আমাদের যে এনশিয়েন্ট সোসাইটির যে ইয়েটা ছিল, সাইকোলজিটা ছিল তার কারণে। সেটা আমি এখনই বলছি আপনাদেরকে। তো এনশিয়েন্ট সোসাইটিতে যেটা হতো, আচ্ছা একটা মজার বিষয় এখানে বলে রাখি। দেখেন এই যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখলাম কোন জায়গায় কিন্তু আম, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু নেই, এবং শুধুমাত্র একদম সিম্পল নিরীহ ধর্ষণের ক্ষেত্রে শাস্তি কয়েক বছর, 2 বছর, 1.5 মাস, সরি 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম মোটামুটি। এখন আমরা দেখি যে যেসব দেশ, মনে করেন বাংলাদেশের শাস্তি কি? বাংলাদেশে 2020 সালে একটা আন্দোলন হয়েছিল, ছোট্ট একটা আন্দোলন হয়েছিল, মানে টানা কয়েকদিন ধর্ষণের ঘটনা ঘটার পর সিমিলার এই যে টাঙ্গাইলের ঘটনা যেটা হয়েছে তার মতো একটা হিস্টেরিয়া ক্রিয়েট হয়েছিল। ওই হিস্টেরিয়া ক্রিয়েট হওয়ার কারণে তখন সরকার বাধ্য হয়ে আইন করে যে ধর্ষণের শাস্তি, কারণ ওই আন্দোলনের সময় সবাই দাবি করেছিল যে না, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তো ওই আন্দোলনের মুখে সরকার তখন সরকার তো হচ্ছে পপুলিজম প্রতিষ্ঠা করতে চায়, তখন জনপ্রিয় হওয়ার জন্য সরকার এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বা আইন পাশ করেছে। দেখেন, কোনো অবজেক্টিভ অ্যানালাইসিস হয়নি, জাস্ট কিছু লোক তারা মিলে একটা মিছিল বের করলো, কিছুক্ষণ সরকার হচ্ছে চুপসে গেল, গিয়ে ওই আইন পাশ করে ফেললো। কোনো অবজেক্টিভ অ্যানালাইসিস নেই। মানে এরকম হচ্ছে ধর্ষণের বিষয়টা এত সেন্সিটিভ হিসেবে দেখা হয়। তো এটা হচ্ছে মৃত্যুদণ্ড। সৌদি আরবে আমরা যদি দেখি, আপনি দেখেন সৌদি আরবে কি শাস্তি। সৌদি আরবে ডেথ পেনাল্টি। আর হচ্ছে যদি আপনি প্রমাণ করতে পারেন, প্রমাণটাও খুবই কঠিন। তো যদি প্রমাণ করা যায় তাহলে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর হচ্ছে ইরানে হাত মানে হচ্ছে মৃত্যুদণ্ড। আবার হচ্ছে যদি হ্যাঁ, বিষয় আছে যে এই যে ফ্লগিং আছে, মানে যদি আপনি পুরোপুরি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে ফ্লগিং, তাজির পানিশমেন্ট বলে এটাকে আরবিতে, বা মানে শরীয়তের ভাষায়। পাকিস্তানে মৃত্যুদণ্ড, আফগানিস্তানে মৃত্যুদণ্ড, আরব আমিরাতে মৃত্যুদণ্ড, মিশরে, খুবই ব্যাকওয়ার্ড কান্ট্রি, মিশরে মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম ডেথ পেনাল্টি এক্সট্রিম কেস। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে মিক্সড ল, সেখানে 10 থেকে 20 বছর যেমন আছে, আবার আচেহ প্রভিন্সে সেখানে পাবলিক ফ্লগিং আছে এবং মৃত্যুদণ্ড আছে, সাথে কেমিক্যাল ক্যাস্ট্রেশনও আছে। আচেহ প্রদেশ হচ্ছে যেখানে ইন্দোনেশিয়ার সব জায়গায় কিন্তু পুরোপুরি ইসলামিক শরিয়া না, কিন্তু শুধুমাত্র আচেহ প্রদেশ পুরোপুরি ইসলামিক শরিয়া অনুযায়ী চলে।
এবং সেখানে পাবলিক ফ্লগিং মানে প্রকাশ্যে চাবুক মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডও আছে। মালয়েশিয়াতে 5 থেকে 30 বছর সাজা এবং ডেথ পেনাল্টি আছে। বাংলাদেশে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন। তুরস্কে 7 থেকে 20 বছর, আর এখানে ম্যারিটাল রেপ একটা দিয়েছে, তো জানি। যাই হোক, তো এইটার উদ্দেশ্য কি? কেন আমি এটা বলছি? এটা এই কারণে বলছি যে দেখেন, আমরা চাচ্ছি ওয়েস্টার্ন কান্ট্রির আইডিওলজি গুলা, যেমন ফেমিনিজম, লিবারালিজম, এগুলো হচ্ছে বা সেকুলারিজম, এগুলো আমরা আমাদের দেশে প্রতিষ্ঠা করব। সবাই এর জন্য কিন্তু আন্দোলন করে। কিন্তু দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু পানিশমেন্ট অত সিভিয়ার না যতটা সিভিয়ার ব্যাকওয়ার্ড কান্ট্রিগুলোতে। আমরা ব্যাকওয়ার্ড কান্ট্রির এই অপরাধের জন্য পুরুষের বিরুদ্ধে শাস্তিগুলো আমরা রেখে দিতে যাচ্ছি। মানে লোকজন যারা আন্দোলন করে, অ্যাক্টিভিস্টরা, নারীবাদী কর্মীরা বা নারী আন্দোলন কর্মীরা, আমরা এগুলো রেখে দিতে চাচ্ছি। কিন্তু আবার ওদিকে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো হচ্ছে আমাদের দেশে নারীদের জন্য নেই, যেগুলো মনে করে তারা তাদের অধিকার, এগুলো আমরা আনতে চাচ্ছি ওই আদর্শ থেকে। তাহলে মানে এই ধরনের একটা ভণ্ডামি কি কারণে? এটা কি আমরা কখনো মানে নারীবাদীরা কি কখনো এটা নিয়ে আলোচনা করেছে যে না, অন্যান্য দেশে নেই, তারা অন্যান্য দেশে কি কি আছে সেইগুলো হচ্ছে সব এখানে নিয়ে আসবে, কিন্তু অন্যান্য দেশে যে মৃত্যুদণ্ডের শাস্তি নেই সেটার জন্য কেন এখানে অ্যাক্টিভিজম করে না? যাই হোক, কিন্তু ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বলেন আর হচ্ছে এই মুসলিম দেশ বা ব্যাকওয়ার্ড কান্ট্রি গুলো বলেন, মানে এখানে আমরা শরিয়া লাগবে, এখানে শরীয়তের আইন লাগবে, কিন্তু ওই অন্যান্য জায়গায় শরীয়তের আইন লাগবে না। উত্তরাধিকার আইন, সেখানে শরীয়তের আইন লাগবে না। জেন্ডার সেপারেশন, জেন্ডার মিক্সিং, সেখানে শরীয়তের আইন লাগবে না। শুধু শাস্তি দেওয়ার জন্য, পুরুষদেরকে শাস্তি দেওয়ার জন্য শরীয়তের আইন লাগবে। এটার জন্য, এটার এগেইনস্টে কেউ অ্যাক্টিভিজম করবে না। যাই হোক, তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনি ওভারঅল যদি দেখেন, ইস্টার্ন বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, সবখানেই শাস্তি কিন্তু সিভিয়ার। হয়তো আপনার কম বেশি, কোনো জায়গায় মৃত্যুদণ্ড, কোনো জায়গায় যাবজ্জীবন বা অনেক বছর জেল, শাস্তি কিন্তু খুবই সিভিয়ার। তো এই সিভিয়ার শাস্তির পিছনে পিছনে সাইকোলজিটা কি? ওই যে বললাম, আগেই বলেছি, সাইকোলজিটা হচ্ছে যে ওই এনশিয়েন্ট সোসাইটির সাইকোলজি থেকে এসেছে। এনশিয়েন্ট সোসাইটি মানে প্রাচীন সমাজ। প্রাচীন সমাজে কি মানে কিরকম ছিল বিষয়টা? প্রাচীন সমাজ কিন্তু খুবই কষ্টসাধ্য একটা সমাজ ছিল, যেখানে আপনার রুটি রুজি, আপনার বেঁচে থাকার জন্য যে বেসিক যা যা দরকার, এইগুলো সংগ্রহ করতে, এইগুলো আহরণ করতে কিন্তু আপনার অনেক বেগ পেতে হতো। তো এবং এর জন্য কারা সবচাইতে উপযোগী ছিল? এর জন্য সবচাইতে উপযোগী ছিল পুরুষরা। কারণ কি? পুরুষের শারীরিক শক্তি বেশি, শারীরিক সক্ষমতা বেশি, যে কারণে অনেক কষ্ট পাড়ি দিয়ে তারা পরিবারের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য খাবার সংগ্রহ করতো, খাবার আহরণ করতো। আপনি যদি বলেন পশু শিকার, খুবই ঝুঁকিপূর্ণ কাজ। আপনি যদি বলেন সে সময়কার, আজকে থেকে 4-5 হাজার বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন, পশু শিকার বলেন, মাছ ধরা বলেন, তারপর হচ্ছে এমনকি কৃষিকাজও যদি আপনি চিন্তা করেন এইটা ছাড়াও, এবং এমনকি আপনি যদি একদম হাউসহোল্ড কাজও চিন্তা করেন, যে কামার কুমারের কাজ, সেগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনি কামার পেশায় বা কুমারের পেশায় আপনি কয়জন নারী কখন দেখেছেন আদৌ? কয়জন নারী দেখেছেন? আমরা কিন্তু খুব একটা দেখি না। তো এই কাজগুলো কিন্তু ওই যে পুরুষদেরকে করতে হতো, কারণ ওই যে আপনি মনে করেন হ্যামার মারতে হবে, জোরে হ্যামার মারতে হবে। তো এই কাজগুলো, এই কষ্টসাধ্য কাজগুলো পুরুষরাই করতো। পুরুষরাই করে কিন্তু তাদের স্ত্রীর জন্য নিত। কারণ কি? তাদের স্ত্রীদের এই কাজগুলো করা সম্ভব না, মানে নারীদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব না, খুবই কষ্টসাধ্য। এবং তখন তো আর ওই যে মানে এসি রুম নেই, ডেস্ক নেই, আপনি কম্পিউটারে কাজ করবেন বসে বসে, বা ওই জাজ হিসেবে আপনি বসে থাকবেন আর লিখবেন, সেটাও কিন্তু কষ্টসাধ্য। তো তখন কিন্তু এরকম ছিল, মানে আবার হচ্ছে আপনি রোদে পুড়ে এই যে কাজ করবেন, সেটাও রোদে পুড়ে। তো এই সবগুলো কষ্টসাধ্য কাজ কারা করতে পারতো? পুরুষরা, কারণ তাদের শারীরিক সক্ষমতা, শারীরিক শক্তি বেশি ছিল। তো নারীরা থাকতো ঘরে, তারা ওই যে পুরুষরা যেগুলো যেগুলো আহরণ করতো, এগুলোই হচ্ছে তারা প্রসেস করতো ঘরে। এগুলো গ্যাদার করতে, এগুলো প্রসেস করতে, এবং এগুলো দিয়ে হচ্ছে তারা মানে খাওয়ার উপযোগী করতে এগুলোকে।
যেটা একটু কম কষ্টসাধ্য যে কাজটা, বা তারপর হচ্ছে বাচ্চা পালন করতো। তো এই কাজগুলো মেয়েরা করতো, বাচ্চার টেক কেয়ার করা তখন তখনকার সোসাইটিতে। তো এখন আপনি চিন্তা করেন, যদি ওই সময় কারো কোনো মেয়ের সাথে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়, তাহলে কি হবে? কি হতে পারে? মনে করেন একটা মেয়ের সাথে, ধরেন একদম বেসিক থেকে চিন্তা করি যদি আমরা, যে একটা মেয়ের সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কেউ একজন করলো, করে চলে গেল, একদিন বা দুদিন করলো, করে সে চলে গেল অন্য অন্য এলাকায়, বা গোপন রাখলো, কাছেরই কেউ, সে গোপন রাখলো। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রেগন্যান্সি অলমোস্ট কনফার্ম। কারণ কি? কারণ সে সময়ে কন্ট্রাসেপটিভ ছিল না, সে সময় কন্ট্রাসেপটিভ ছিল না। যে কন্ট্রাসেপটিভের ব্যবস্থা এখন আছে, এখন আপনার একদম শেষ পর্যায়ে ইয়ে থেকে শুরু করে অ্যাবর্শন, অ্যাবর্শন থেকে শুরু করে আপনার একদম পুরুষদের জন্য কন্ট্রাসেপটিভ আছে, নারীদের জন্য কন্ট্রাসেপটিভ আছে, পিল আছে, অনেক কিছু আছে, অনেক ব্যবস্থা আছে নারীদের জন্য, নারীদের কন্ট্রাসেপটিভ অনেক রকম আছে। তো যেটা ওই সময় ছিল না, যে কারণে ওই সময় যদি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হতো, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক হতো, তাহলে প্রেগন্যান্সি অলমোস্ট কনফার্ম। প্রেগন্যান্সি কনফার্ম হলে কি হয়? প্রেগন্যান্ট সময়টা আপনার নারী দেহের ইনক্রিজ চাহিদা, সে ওই সময় খুবই ভালনারেবল থাকে, খুবই দুর্বল থাকে। তো সে বাসার কাজকর্ম তেমন একটা করতে পারে না, বা নিজেকে সার্ভিস দেওয়া তার জন্য খুবই ডিফিকাল্ট। এক মিনিট, সরি। মানে নিজেকে লালন পালন করাই তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে সে বাসার জন্য কিভাবে হেল্প করবে, মানে আদার্স টিম, তাদের ফ্যামিলির আদার্স টিম মেম্বারের জন্য পসিবল না। এবং তার ইনক্রিজ চাহিদার জন্য কিন্তু তাকে এক্সট্রা যোগান দিতে হবে, যেটা তার স্বামী তাকে দিবে। এটা গেল প্রেগন্যান্সি ইস্যু, মানে প্রেগন্যান্সি টাইমে। এরপর মনে করেন প্রেগন্যান্সি টাইম শেষ, বাচ্চা হয়েছে, প্রসব হয়েছে। তো এই যে একটা এক্সট্রা বাচ্চা, যেটা তার হাজবেন্ডের না, বা যেটার সাথে তার মানে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের কোনো রিলেশন নাই, এই বাচ্চাটাকে কে পালবে? এই বাচ্চাটার জন্য খাবার জোগাড় করবে কে? কারণ খাবার জোগাড় করা খুবই কষ্টসাধ্য। যে লোক এই বাচ্চাটার সাথে, যে লোকের সম্পর্ক নাই, সেই লোক কি কখনো এই বাচ্চাটা দেখাশোনা করবে? এই বাচ্চাটার জন্য এক্সট্রা খাবার দিবে? যে কষ্টটা তার নিজের লাইফ রিস্ক নিয়ে করা লাগে বাইরে গিয়ে, সেই কাজটা কি এই বাচ্চাটার জন্য সে দিবে? দিবে না। তাহলে এই বাচ্চাটাকে বড় করার জন্য, এই বাচ্চাটাকে পালার জন্য ওই একজন নারীকে কি করতে হবে? তাকে নিজেই হচ্ছে বাঁচতে হবে। নিজেই ওই যে হার্ডশিপ যেগুলো পুরুষরা করে, ওই হার্ডশিপ গুলো তাকে করতে হবে, যদি সে পারে। নর্মালি এনশিয়েন্ট সোসাইটিতে সে পারতো না। যদি না পারে তাহলে তার জীবন অলমোস্ট শেষ, তার লাইফ অলমোস্ট শেষ। এই জন্য তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করতো। এটা গেল দুইটা রিজন। আরেকটা রিজন হচ্ছে হাজবেন্ডের ক্ষেত্রে যদি আমি বলি, যে পুরুষরা সবসময় তার ব্লাড লাইন মেনটেন করতে চায়, তার ব্লাড লাইনের পিউরিটি মেনটেন করতে চায়। কি জন্য? যার সাথে তার ব্লাড রিলেশন আছে, সে হচ্ছে তার টিম মেম্বার, তার নিজের লোক। সে তাকে দিয়ে যতটা কাজ করাতে পারবে ট্রাইবের জন্য, তার টিমের জন্য যে কাজ করাতে পারবে, সেই কাজ কিন্তু, এক্সকিউজ মি, সেই কাজ কিন্তু যার সাথে ব্লাড রিলেশন নেই তাকে দিয়ে করাতে পারবে না। কারণ তার প্রতি তার দরদই জন্মাবে না। সে তার প্রতি তাকে যে তাকে নিয়ে যে সে গর্ব করবে যে না, এটা হচ্ছে আমার ব্লাড লাইন, এইটা ওই মানে জারজ সন্তানকে দিয়ে সম্ভব না। তো ট্রাইবেও সে মানে মানুষের সম্মান, মানুষের লেগাসি কিসে রেখে যায়? ট্রাইবের প্রতি কন্ট্রিবিউশন রেখে। তো যেটা ইয়ের পক্ষে, জারজ সন্তান দিয়ে তার পক্ষে সম্ভব না। তো সে জারজ সন্তানের টেক কেয়ার করবে না, জারজ সন্তানের কোনো দায়িত্ব সে নিবে না। আরেকজনের সন্তান এনজয় করবে ওই মেয়েকে আরেকজন, আর হচ্ছে মানে পুরো লাইফ রিস্ক নিয়ে সবকিছু যোগান দিবে একজন, সেটা তো হয় না। তো এই কারণে এই তিনটা, আরো বেশ কিছু কারণ আছে।
আবার যদি মনে করেন এরকম জারজের পরিমাণ বেড়ে যায় সমাজে, যদি প্রচুর মেয়ে এরকম বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এবং প্রচুর জারজ যেভাবে উৎপন্ন হতে থাকে, যাদের প্রতি আহ, মানে তাদের ফ্যামিলি মেম্বার, মনে করেন হাজব্যান্ড বা পালক বাবা যদি বলি, পালক তো না, যাই হোক হাজব্যান্ড, তাদের প্রতি কোনো দায়িত্ব নিবে না। দায়িত্ব না নিলে কি হবে, তখন সোসাইটিতে মানে মানে ডিফারেন্ট হচ্ছে একটা ডাইনামিক ক্রিয়েট হবে, যার ফলে সোসাইটির কোহেশন থাকবে না, কমিউনিটির কোহেশন থাকবে না। যখন কমিউনিটির কোহেশন থাকবে না, তখন কমিউনিটি ব্রেক করবে। তখন যে কোনো বিপদে আপদে বা যে কোনো দুর্দশায় বা যে কোনো যুদ্ধের মুখে, আক্রমণের মুখে একজন আরেকজনকে সহযোগিতা করবে না, তখন ওই সোসাইটি ভেঙে যাবে, ওই সোসাইটি পরাজিত হবে, ওই কমিউনিটি পরাজিত হবে, ওই কমিউনিটি দ্রুত ডাই আউট হয়ে যাবে। এইসব কারণে তখন আম, ইয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক খুবই খারাপ হিসেবে দেখা হতো। তো সেটা হচ্ছে ইচ্ছায়। এখন অনিচ্ছায় যখন হবে, মেয়ে চায় না কিন্তু কেউ একজন জোর করে তার সাথে করে ফেলেছে, তখনও তার জন্য, ওই নারীর জন্য এই সিচুয়েশনটা খুবই খারাপ, খুবই খারাপ। এই সবগুলো কারণে যখন এইভাবে জারজ হবে, তখন ওই যে হাজব্যান্ড, আর হচ্ছে ওই পুরুষদের আরেকটা সাইকোলজি আছে, সে অলওয়েজ হচ্ছে ইয়াং বিয়ে করবে, ভার্জিন বিয়ে করবে, সেটারও জাস্টিফিকেশন আছে, সেটা আরেকদিন আলোচনা করব জেন্ডার ডাইনামিক্সের কোনো এক পর্বে। তো এইসব কারণে নর্মালি যদি আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে যায়, তাহলে তার হাইমেন হাইমেন টিয়ার আপ হয়ে যাবে। তো তখন ইজিলি বুঝে যাবে যে না, এর তো আগে সম্পর্ক হয়েছে। তো এই সবগুলো সিচুয়েশন একজন নারীর জন্য মারাত্মক ক্ষতিকর। তার লাইফ, এটা হচ্ছে তার একজন নারীর লাইফ রিস্ক। তার হচ্ছে প্রেগনেন্সি টাইমে সন্তান দেখাশোনা করতে হবে, কারণ সে দুর্বল হয়ে যায়। তারপর নতুন সন্তানের দেখাশোনার জন্য তাকেই হচ্ছে যে পুরুষের হার্ডশিপ গুলো করতে হবে। তারপর তার হচ্ছে বিয়ে হবে না। তারপর তার কারণে যে সোসাইটির কোহেশন নষ্ট হয়েছে, তাতে সোসাইটি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং পুরো লজ্জাটা তাকেই হচ্ছে ক্যারি করতে হবে। এই কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যে কোনো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তখনকার সোসাইটি কোনোভাবে অ্যাকসেপ্ট করতো না। নারীরাই এটা, কারণ নারীরাই হচ্ছে মানে পুরুষরা তো মানে ওভারঅল সোসাইটি তো এটা শিকার হবেই, কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমারি ক্ষতিটা নারীদেরই হচ্ছে, মানে রেজাল্টটা নারীদেরই ক্ষতিটা শিকার নারীরাই হচ্ছে। তো একজন নারীর ভবিষ্যৎ, তার জীবন পুরো হুমকির মুখে পড়ে যাচ্ছে, তারপর ফুল লাইফ হুমকির মুখে পড়ে যাচ্ছে। তখন তো বিয়ে হতো তাড়াতাড়ি, মনে করেন 10 বছর। এখন একজন নারী যদি কথার কথা 80 বছর বাঁচে বা 70 বছর, ওই সময় হয়তো 50 বছর বাঁচতো। যদি 50 বছর বাঁচে, তাহলে এই যে 40 বছর বা হচ্ছে আপনি 30 বছর যদি চিন্তা করেন, পুরো তার 30 বছর বরবাদ, তার 30 বছর পুরাই বরবাদ। এবং তাকে অলওয়েজ শেম নিয়ে বেঁচে থাকতে হবে, শেম নিয়ে বেঁচে থাকতে হবে। তো সেম সাইকোলজি কাজ করে ধর্ষণের ক্ষেত্রে। ধর্ষণটা যেহেতু অনিচ্ছায় হচ্ছে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কই, কিন্তু সেটা নারীর অনিচ্ছায়। তো তখনও কিন্তু পরিণতি একই, একজন নারীর পরিণতি কিন্তু একই। যে কারণে আহ, ধর্ষণটাকে খুবই মানে খারাপ হিসেবে কনসিডার করা হতো। এবং আরো সবচাইতে জঘন্য হতো যখন কোনো পুরুষের নারীকে যদি কেউ ধর্ষণ করে, সেটা ওই পুরুষের জন্য খুবই হিউমিলিয়েটিং, খুবই হিউমিলিয়েটিং। কারণ ওই নারীকে তো তার অর্জন করে নিতে হয়েছে, এবং তার ওয়ার্থ প্রুফ করে ওই নারীকে অর্জন করে নিতে হয়েছে। তো যে কারণে পুরুষের জন্য খুবই হিউমিলিয়েটিং ছিল। ওই যে যুদ্ধের সময়, যুদ্ধের কথা যেটা বললাম। এখন কোশ্চেন হচ্ছে, সেই সিচুয়েশন কি এখন আছে? এখন নেই। কারণ এখন কন্ট্রাসেপটিভ আছে। এখন যদি কেউ ধর্ষিত হয়, তাহলে অনেক উপায়ে আহ, হচ্ছে ওই প্রেগনেন্সিটা অ্যাবর্ট করা যায়, বা প্রেগনেন্সিটা ক্যান্সেল করা যায়, প্রেগনেন্সিটা অ্যাভয়েড করা যায় অনেক উপায়ে, অনেক উপায়ে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যেমন এখন আর খুব একটা সমস্যা না, আপনি যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন, এবং ইনক্রিজিংলি মুসলিম দেশগুলোতেও, বাংলাদেশের মতো দেশেও যদি আপনি দেখেন যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক দিন দিন নর্মালাইজ হচ্ছে। তো এটা যদি কিছু না হয়, তাহলে ধর্ষণও কিন্তু আহ, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মতো খারাপ হিসেবে এটাকে কনসিডার করা উচিত না। এবং ধর্ষণের জন্য আমার মতে, এটা আমার মতে, এরকম হিস্টেরিয়া ক্রিয়েট করা উচিত না। আহ, এটা অনেকের জন্য খুবই কন্ট্রোভার্সিয়াল হবে, বাট আপনি অবজেক্টিভলি যদি চিন্তা করেন, আমি এখানে কিন্তু খুব একটা, এখন অনেকে বলতে পারে যে ঠিক আছে, তাহলে
তোর মাকে বা তোর বোনকে ধর্ষণ করি বা হচ্ছে তোর স্ত্রীকে ধর্ষণ করলে তোর কেমন লাগবে? দেখেন, আপনি যখন একটা আইন প্রণয়ন করেন, তখন কি আপনি কারো পার্সোনাল ফিলিংস দিয়ে আইন প্রণয়ন করেন? কেউ যদি আপনার কাছ থেকে কিছু ডাকাতি করে নিয়ে যেতে চায়, আপনি কিন্তু তাকে খুন করে ফেলবেন। এরকম হচ্ছে ওই সময় আপনার মনে মানে কাজ করে। আপনার সাইকোলজি, আপনার ফিলিংস ঐরকম কাজ করে। এবং কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, এমনও দেখা যায় ঝগড়া শুধু মুখে বাকবিতণ্ডার জন্য আপনি তাকে একজন মানুষকে কি করতে চাচ্ছেন? মানে ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলতে চাচ্ছেন। এগুলো হচ্ছে ফিলিংস বেসড পানিশমেন্ট বা ফিলিংস বেসড রিঅ্যাকশন। তো রিঅ্যাকশন কি ফিলিংস বেসড হওয়া উচিত? নাকি অবজেক্টিভ অ্যানালিসিস হওয়া উচিত? এখানে একটা বিষয় আছে, আমি আরেকটা বিষয় প্রায় বলি যে মানে চিন্তার বিষয় আছে এখানে। সেটা হচ্ছে এই যে ধর্ষণকে যখন আমরা স্পেশাল অপরাধ হিসেবে কনসিডার করা হয়, মানে খুবই ইউনিক ধর্ষণ। কোনো অঙ্গহানি হয় নাই, কোনো অঙ্গহানি হয় নাই। কিন্তু এরপরও এটার প্রতি এক্সট্রা সেনসিটিভ, খুবই ইউনিক একটা কেস হিসেবে কনসিডার করা হয়। কি কারণে? এই ধর্ষণটা আপনি যদি অন্যান্য অপরাধের কথা চিন্তা করেন, কথার কথা ডাকাতি অথবা কারো হাত ভেঙে দেওয়া বা কারো পা ভেঙে দেওয়া বা কারো মাথায় আঘাত করা, মাথায় বাড়ি দেওয়া। একজন মানুষের মাথা কি তার যৌনাঙ্গের চাইতে কম ইম্পর্টেন্ট? নারীবাদীরা যদি মনে করে যে একজন নারীর যৌনাঙ্গ তার মাথার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, যদি তারা এই কথা মনে না করে যে একজন নারীর যৌনাঙ্গ তার মাথার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা যদি নারীবাদীরা মনে না করে, তাহলে তাদের কিন্তু এই ধর্ষণের অপরাধকে স্পেশাল কোনো ইউনিক কোনো ক্রাইম হিসেবে দেখা উচিত না। আর যদি বলে যে না, যৌনাঙ্গই সবচেয়ে ইম্পর্টেন্ট মাথার চাইতে, মাথার চাইতে নারীর যৌনাঙ্গ ইম্পর্টেন্ট, সেটা তাদেরকে প্রুফ করতে হবে। এক আর আর মনে করেন প্রুফ হলো, যদি প্রুফ হয় তখন সেক্ষেত্রে শুধু আমরা বলতে পারি যে না, মানে অন্যান্য অপরাধের মানে অন্যান্য বডি পার্টস, আদার্স বডি পার্টস আপনার আঘাতপ্রাপ্ত হলে আহ, মানে ধীরে ধীরে মনে করেন আপনার আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপর আপনার হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার পা আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে, একদম টপ ক্রাইম হবে কি যৌনাঙ্গের আঘাত, যে ওইটার শাস্তি হবে সবচেয়ে বেশি, কারণ ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরকম কি নারীবাদীরা মনে করে? যদি মনে করে তাহলে আমি নারীবাদীদের সাথে একমত। আমাদের সবারই একমত একমত হওয়া উচিত। তো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা প্রায় কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে মানে প্রায় বলা হয় উম, এইটা একটা খুব ইম্পর্টেন্ট মানে মজার একটা টুইট, কি একজন টুইট পোস্ট করেছিল, সে অনেক আগের কথা। আচ্ছা, আশা করি কভার হয়েছে। বলা হয়ে থাকে ধর্ষণের সাথে, বলা হয়ে থাকে ধর্ষণের সাথে পোশাকের কোনো সম্পর্ক নেই, পোশাকের কোনো সম্পর্ক নেই। কেন এই কথা বলা হয়? এই কথা বলা হয়, ইন্টারনেট স্পিড খুবই ফল করেছে, যাই হোক যতদূর চালানো যায় দেখি। একটা পরিসংখ্যান থেকে বা নিউজ থেকে, নিউজে দেখা যায় যে আহ, ধর্ষণ যখন হয়, এই যে এই মেয়েটা যেটা বলছে যে কি, ইফ রেপ ওয়াজ অ্যাবাউট হাউ রিভিলিং ক্লোথস ওয়ার, হাউ রিভিলিং ক্লোথস ওয়ার, দেন উইমেন ফুললি কাভার্ড ইন নিকাবস অ্যান্ড জিলবাবস উড নট গেট রেপড। মানে হচ্ছে, সরি, এই যে এখানে, if rape was about how revealing clothes were, then women fully covered in niqabs and jilbabs would not get raped, but they do. এই যে টুইটটা করেছে সেটাও কিন্তু ওই সময় একটা ধর্ষণের ঘটনার রেসপেক্টে এই টুইটটা করেছে। তো নর্মালি যখন হয় ধর্ষণ হয় তখন অনেক ছেলে এই জাস্টিফিকেশনটা দেয়। এই জাস্টিফিকেশনটা আসলে কতটুকু জাস্টিফাইড সেটা আমরা আলোচনা করব একটু পরেই।
এই জাস্টিফিকেশনটা দেয় যে পোশাকের কারণে এই ধর্ষণ হয়েছে। সে যদি বোরকা পরতো, সে যদি নিকাব পরতো তাহলে ধর্ষণ হতো না। তো এই যে ধর্ষণের রেসপেক্টে এই টুইটটা করেছে, ওই ধর্ষণে ওই নারী খুবই রিভিলিং ড্রেস পরেছিল। বোরকা নিকাব, সে তো বিদেশী, যাই হোক। বোরকা নিকাব তো পরের কথা, মানে খুবই রিভিলিং। আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরকম রিভিলিং ড্রেস পরে মেয়েরাও এরকম রিভিলিং ড্রেস পরেছিল। তো যাই হোক, সে ধর্ষিতা হয়েছে। পরে তখন তারা বলছে, মানুষ যখন বলা বলি শুরু করেছে যে তার পোশাক যদি ভালো হতো তাহলে কিন্তু সে ধর্ষণের শিকার হতো না। কিন্তু সে বলছে যে না, নিকাব এবং জিলবাব পরা মেয়েরাও ধর্ষণের শিকার হয়। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে উম মানে পোশাকের কারণে যদি ধর্ষিতা হতো তাহলে নিকাব জিলবাব পরা মেয়েরাও ধর্ষিতা হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে তারাও ধর্ষিতা হয়। তো এইটা হচ্ছে একটা রিজনিং পোশাকের কথা বলার ক্ষেত্রে। আরেকটা রিজনিং যেটা বলে সেটা হচ্ছে ধর্ষণের কোনো বয়স নেই। ধর্ষণের কোনো বয়স নেই। এটা একটা মিথ। যে মিথ না, মানে নিউজে যখন আসে যে আমি নিজেও দেখেছি ৮ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ধর্ষণের সাথে যৌন আকর্ষণের কোনো সম্পর্ক নেই। যখন আমরা পোশাকের কথা বলছি যে রিভিলিং ড্রেস কি জন্য পড়েছে? কারণ যৌনতা ছড়ানোর জন্য, যৌনতা তৈরি করার জন্য। তো মানে এরা বলতে চাচ্ছে যে না, রিভিলিং ড্রেসের সাথে বা বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। এটাকে যদি আপনি সামারাইজ করেন, তাদের কথার উদ্দেশ্য হচ্ছে যে ধর্ষণের সাথে যৌন আকর্ষণের কোনো সম্পর্ক নেই। আসলে কি তাই? আমরা একটু স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনি যদি মানে কোনো মেয়ে, যেসব মেয়ে যৌন আকর্ষণের যেসব মেয়েদেরকে দেখলে, যে বয়সের মেয়েদেরকে দেখলে মেয়েদের প্রতি মানুষের যৌন আকর্ষণ, যে বয়সের মেয়েদের প্রতি মানুষের যৌন আকর্ষণ বা পুরুষদের যৌন আকর্ষণ সবচাইতে বেশি, সেই বয়সে অবস্থান করলে আপনার ওই মেয়ের ধর্ষিত হওয়ার সম্ভাবনা ৮৪%, ৮,৪০০% বেশি। এটা আমেরিকার পরিসংখ্যান, বাংলাদেশের না, আমেরিকার পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানটা এসেছে কোত্থেকে? দেখা গেছে যে ১৬ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ধর্ষিত হওয়ার সম্ভাবনা, মানে যে পরিমাণ মেয়ে ধর্ষিত হয়েছে, ৫০ থেকে ৬৪ বছর বয়সের নারী যে পরিমাণ ধর্ষিত হয়েছে। দেখা গেছে ১৬ থেকে ১৯ বছর বয়সের প্রতি ২০,০০০ মেয়ের মধ্যে ৮৪ জন, প্রতি ২০,০০০ মেয়ের মধ্যে ৮৪ জন মেয়ে ধর্ষিত হয়েছে, প্রতি ২০,০০০-এ। আর ৫০ থেকে ৬৪ বছর বয়সে প্রতি ২০,০০০-এ একজনেরও কম ধর্ষিত হয়েছে। আপনি যদি একজনও করতে চান, যে একটা রাউন্ড ফিগার করবেন, তার জন্য আপনাকে ২০,০০০-এর উপরে যাওয়া লাগবে। তার মানে কি? তার মানে হচ্ছে ধর্ষণের সাথে যৌন আকর্ষণের বিশাল সম্পর্ক আছে। সো যখন আমরা ধর্ষণের সাথে যৌন আকর্ষণের সম্পর্ক আমরা অস্বীকার করছি, তখন আমরা আসলে কি করছি? যখন আমরা ধর্ষণের ক্ষেত্রে এই যে যৌনতার উপাদান আমরা অস্বীকার করছি, তখন আমরা কিছু বাস্তবতা অস্বীকার করছি। কি বাস্তবতা? বাস্তবতাটা হচ্ছে, দেখেন, দিন দিন বিউটি পার্লার, প্রচুর পরিমাণে বিউটি পার্লার হচ্ছে, কসমেটিক্স আইটেমের পরিমাণ বাড়ছে, তারপর হচ্ছে আহ সাজসজ্জার পরিমাণ বাড়ছে, খোলামেলা মডেলের সংখ্যা বাড়ছে। তো এই সবগুলো কি ইন্ডিকেট করে? এই সব কিছু ইন্ডিকেট করে যে আমাদের সমাজ, আমরা নারীদের প্রতি বা নারী দেহের সৌন্দর্যের প্রতি পুরুষদের যে আসক্তি, এই আসক্তিটাকে আমরা লালন করি এবং দিন দিন এটা আরো বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি, আমরা ব্যবস্থা নেই। এটা তো সত্যি। আমাদের সমাজ তো সেটা লালন করে। এবং আরো মজার বিষয় হচ্ছে, আমরা নারী দেহের সৌন্দর্যের কিছু সামাজিক স্ট্যান্ডার্ড, সোশ্যাল স্ট্যান্ডার্ড আমরা ক্রিয়েট করেছি। অল্প কিছু নারী এইসব স্ট্যান্ডার্ডের সাথে নারীর ফিজিক্যাল ফিচার, নারী দেহের বৈশিষ্ট্য এই স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে, এবং ওইসব নারীদেরকে আমরা কি করি? আমরা সেলিব্রিটি পর্যায়ে নিয়ে যাই। এবং অন্যরাও তখন, মানে অন্যান্য নারীরাও, অনেক নারী তখন বা মেয়েরা
ওই নারীদের মতো ফিজিক্যাল ফিচার, ওই নারীদের মতো সাজসজ্জা নিতে চায়, কৃত্রিমভাবে হলেও। তাহলে দেখেন, আমরা যখন এই যে যৌনাত্মের উপাদান আমরা অস্বীকার করছি, তখন আমরা এই যে এই কাজগুলো করছি, নারী দেহের প্রতি পুরুষদেরকে আসক্ত করে তুলছি, এবং আসক্তির জন্য আমরা দিন দিন ব্যবস্থা নিচ্ছি, আসক্তিটা বাড়ানোর জন্য আমরা দিন দিন ব্যবস্থা নিচ্ছি, এই বাস্তবতাটা আমরা অস্বীকার করছি, মানে আমাদের কর্মকেই আমরা অস্বীকার করছি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একে তো আমরা অস্বীকার করছি যে আমরাই পুরুষদেরকে আসক্ত করে তুলছি এবং আসক্তি বাড়িয়ে তুলছি, এই কালচারটা আমরা সোসাইটিতে লালন করছি। আবার একই সাথে পুরুষদেরকে বঞ্চিত করছি যে না, তোমরা নিতে পারবা না, এই নারীকে ধরতে পারবা না। এই নারীর প্রতি আমি কিন্তু, মানে আমি, আপনি, সবাই মিলে কিন্তু এই নারীর প্রতি পুরুষের আসক্তি বাড়িয়ে তুলছি, আবার পুরুষকে তার থেকে বঞ্চিত করছে। তো আমরা বলছি না, আমি যেরকম সাজবো পুরুষরা কেন দেখবে বা পুরুষরা কিছু করতে পারবে না, না তা তো হবে না। এটা বায়োলজিক্যাল, এটা ফিজিক্স, সিম্পল ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। পানি উপর থেকে নিচে পড়ে, এটা পড়বেই, সিম্পল। পানি উপর থেকে নিচে পড়ে বলেই আমি যেন পানিটা না গড়ায় তার জন্য আমি স্টেপ নেই, তাই না? সিমিলারলি পুরুষের আসক্তি আছে বলেই সেটা বাড়ানোর জন্য আমি আরো স্টেপ নিচ্ছি। আবার ওই ওই পুরুষকে এই বঞ্চিত করছি এই নারী দেহের আকর্ষণের প্রতি, যেই জিনিসের প্রতি তাকে আসক্ত করে তুলেছি, আমরা সেই জিনিস থেকে তাকে বঞ্চিত করছি, তাই না? আবার বিষয় আছে, এই যে নারী দেহের সৌন্দর্যের প্রতি পুরুষের যে এই আসক্তির কারণে কিন্তু ওই যে বিশেষ ফিজিক্যাল ফিচার সম্পন্ন নারীর প্রতি নারীর চাহিদা বেশি। তো তাদের পিছনে পুরুষরা ঘুরঘুর করে বেশি, তাদেরকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে বেশি, তাদেরকে পাওয়ার জন্য শ্রম দেয় বেশি, তাদের পিছনে খরচ করে বেশি। এই সব কিছুর কারণে লাভবান কারা হয়? নারীরা হয়। পুরুষের সাধনার উপভোগ, এনজয়মেন্ট কে করে? ওই নারী করে, ওই ফিজিক্যাল ফিচার সম্পন্ন নারী করে। পুরুষ যে তার পিছে পিছে ঘুরে তার জন্য খরচ করে, ওই নারীর জন্য খরচ করে। কোন নারীর জন্য খরচ করে? যার প্রতি আসক্তিটা বেশি, এবং নারীরা সেগুলো এনজয় করে, তাই না? এখন আপনি যদি বলতে চান যে না, পুরুষের এরকম কোনো আসক্তি থাকতে পারবে না, হ্যাঁ, আসক্তি থাকবে না যদি তার আসক্তির কারণে আপনি যে এনজয়মেন্ট গুলো পান, আপনি যেগুলো ভোগ করেন, সেগুলো ভোগ করা আপনি বন্ধ করে দেন। নারীরা সেগুলো ভোগ করা বন্ধ করে দিক, আমাদের সমাজ সেটাই লালন করুক। মোহরানা সবার জন্য সমান হোক। একটা কালো বদখত মেয়ের যে মোহরানা, একজন সেলিব্রিটির মোহরানা সমান হোক। দুজনে সিমিলার বাসায় থাকুক, সিমিলার বাড়িতে থাকুক, সিমিলার খাবার দাবার খাক, সিমিলার হচ্ছে অ্যাকোমোডেশন, সিমিলার হাউজিং এনজয় করুক। তা তো করবে না। যাদের ওই ফিজিক্যাল ফিচারটা আছে তারা নিশ্চয়ই বেশি চাইবে। স্পেশাল ফিজিক্যাল ফিচার যাদের আছে তারা নিশ্চয়ই বেশি চাইবে। তো তারা যখন বেশি চাইবে, আপনি সেইটা এনজয় করবেন, এবং সেই এনজয়মেন্টের রিজনই হচ্ছে পুরুষের আসক্তি। আপনি চাচ্ছেন যে পুরুষের আসক্তি না থাকতে, তাহলে আপনি ওই যে এনজয়মেন্ট গুলো আপনি বন্ধ করে দেন, আপনি এনজয়মেন্ট গুলো করবেন না। তো এত কথা বলার মূল উদ্দেশ্য কি? এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আহ মানে নারী দেহের প্রতি একটা যৌন আকর্ষণ কাজ করে, এবং এইটাই হচ্ছে ধর্ষণকে ড্রাইভ করে। যে কারণে আমরা দেখি যে প্রথমে যে পরিসংখ্যানটা দেখালাম, আপনি যদি আরো একটা পরিসংখ্যান লেটেস্ট, প্রথমে যে পরিসংখ্যানটা বলেছি এটা একটু পুরনো পরিসংখ্যান, আপনি যদি লেটেস্ট পরিসংখ্যানও দেখেন, আমি লেটেস্ট পরিসংখ্যানই দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমেরিকার পরিসংখ্যান, আমেরিকার। এটা একটা ওয়েবসাইট, কেউ চাইলে লিঙ্ক দিয়ে দিব। দেখেন, দ্য মেজরিটি অফ সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিমস আর আন্ডার 30, মানে যে বয়সে সেক্সুয়াল অ্যাট্রাকশন, নারীর প্রতি সেক্সুয়াল, যে বয়সে নারীর প্রতি যৌন আকর্ষণ বেশি,
সেই বয়সের নারীরাই সবচাইতে বেশি সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছে। দেখেন আপনি 12 থেকে 17 বছর বয়সের নারী মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে বা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছে 15%। সবচাইতে বেশি হচ্ছে 18 থেকে 34, তারপরে বেশি হচ্ছে 35 থেকে 64, 65-র উপরে গিয়ে সেটা হচ্ছে 3%। তো এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই বয়সে আপনি বলতে পারেন যে এই বয়সে এমন কি বিশেষত্ব আছে? হ্যাঁ, এই বয়সে তার যে ফিজিক্যাল ফিচার সেইগুলোর প্রতি মানুষের অ্যাট্রাকশন স্বাভাবিক কারণেই বেশি। আহ, সেটা আরেকদিন ব্যাখ্যা করব। বাট এটা হচ্ছে একটা বাস্তবতা, যে কারণে মানুষ নরমালি এই বয়সে এই এজ রেঞ্জের মধ্যে কিন্তু মানুষ এই এজ রেঞ্জের মেয়েদেরকে কিন্তু মানুষ বিয়ে করতে চায়। তো দেখেন তাহলে আছে কি নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, সৌন্দর্য, আপনি যতই সৌন্দর্য আপনার সৌন্দর্য রিভিল করবেন, সেটা আপনার বয়স দিয়ে রিভিল করেন, আপনার হচ্ছে সাজসজ্জা দিয়ে রিভিল করেন, আপনার হচ্ছে কথা দিয়ে রিভিল করেন, মানে বাচনভঙ্গি দিয়ে রিভিল করেন, অথবা আপনি পোশাক কমিয়ে রিভিল করেন, যেভাবে আপনি রিভিল করেন, আসক্তিটা আপনার প্রতি আসবে। এবং ওই আসক্তি কিন্তু ধর্ষণের পরিসংখ্যানই বলছে, এগুলো আমার কোনো কথা না, আমার কোনো ব্যাখ্যা না, সিম্পল পরিসংখ্যান। এই আসক্তি কিন্তু ধর্ষণের কারণ হিসেবে দাঁড়াচ্ছে। আমি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের একজন প্রফেসর আছে, খুবই সব সব বিষয় নিয়ে খুবই উদ্ভট কথাবার্তা বলে, প্রফেসর কামরুল হাসান মামুন। ফিজিক্সের প্রফেসর, কিন্তু দুনিয়ার সবকিছু নিয়ে তার কথাবার্তা তার মতামত থাকতে হবে, অর্থনীতি নিয়ে তার মতামত থাকতে হবে, তার হচ্ছে সমাজ নিয়ে তার মতামত আমরা সবাই দিতে পারি, বাট সে হচ্ছে একজন প্রফেসর, তাকে সবাই একটু অন্য লেভেলে চিন্তা করে। তো সে যখন অন্য কোনো বিষয়ে মতামত দিবে, সেইটাও কিন্তু মানুষ একটু মানে বাইবেল হিসেবে কনসিডার করে, কিন্তু তার মতামত কিন্তু ভুল। সেও এই ধরনের একবার হচ্ছে একটা পোস্ট করেছিল, সেখানে একটা ছবি দিয়েছিল, এই ছবিটা নেটে খুবই প্রচলিত, যে এক মেয়ের, মানে এটা অ্যানিমেটেড একটা ছবি বা ড্রয়িং করা একটা ছবি, এক মেয়ের হচ্ছে যৌনাঙ্গ আর উপরের স্তন কেটে পাশে রেখে দিয়েছে, যাতে সে ধর্ষণ থেকে রেহাই পায়। খুবই মানে হাস্যকর। আবার একই সাথে সে পোস্ট করে যেসব পুরুষের হচ্ছে নারী দেখলে সামলাতে পারে না, আহ, তাদের ডাক্তার ডাক্তার দেখাতে হবে, তাদের মেডিকেল সমস্যা আছে। সে একবার ওই কথা বলছে, আবার হচ্ছে এই ছবি পোস্ট করছে। মানে সে কি বলছে সে আসলে নিজেও বোঝে না কোন সাইডে যাবে। যাই হোক, সাইড টপিক। তো এটা এটা হচ্ছে মানে একদম ধ্রুব সত্য যে না, পোশাকের সাথে রিলেশন আছে। আর বাকি যেটা আপনি বলছেন যে না, বোরকা পরলে নিকাব পরলেও ধর্ষণের শিকার হচ্ছে, সেটা তো ওই যে বয়স যখন 65 হয় তখনও তো ধর্ষণের শিকার হচ্ছে ওইরকম। আর এইটা তো এই মেয়ে বলেছে, উম, কিন্তু এই টুইটের এগেনস্টে একজন রিপ্লাইও দিয়েছে, এটা খুবই মজার একটা রিপ্লাই। দেখেন, এটা এই মেয়েটাকে কোট কোট করেছে, কোট টুইটে আরেকজন লিখেছে যে সিমিলার, একদম সিমিলার কথা। ইফ সিট বেল্টস ওয়ার অ্যাবাউট সেভিং লাইভস, দেন পিপল ওয়ারিং সিট বেল্টস উড নেভার ডাই ইন কার ক্রাশেস, বাট দে ডু। সরি। তো এটার স্পিড খুবই খারাপ। যাই হোক, সিমিলার, আপনি এই সেম অ্যানালজি হচ্ছে আপনি সিট বেল্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমি বুঝিয়ে দিচ্ছি। এই মেয়েটা ফার্স্টে বলেছে যে ধর্ষণ যদি পোশাকের সাথে সংশ্লিষ্ট হতো, তাহলে নিকাব পরা জিলবাব পরা মেয়েরা ধর্ষণের শিকার হতো না, কিন্তু তারা হয়। সিমিলারলি আমরা জানি সিট বেল্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানোর জন্য। তো সিট বেল্ট যদি জীবন বাঁচানোর সাথে সম্পর্কিত হতো, তাহলে যারা সিট বেল্ট পরে তারা কখনো কার অ্যাক্সিডেন্টে মারা যেত না। কিন্তু সিট বেল্ট পরেও মানুষ কিন্তু কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মানে কি সিট বেল্ট অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় তা তো না, বা সিট বেল্টের কোনো ভূমিকা নেই, যে এখানে যেমন সে বলছে নিকাব বা জিলবাবের কোনো ভূমিকা নেই। তো তার এই কথাটা আসলে ভেগ। আমরা পরিসংখ্যানেও দেখলাম, আবার আমরা অ্যানালজিতেও দেখলাম, তাই না?
তো খুব ইন্টারেস্টিং। এখন আপনি যখন এই কথা বলবেন, এই যে শুরুতে আপনি যেটা বলেছেন, ইফ রেপ ওয়াজ অ্যাবাউট হাউ রিভিলিং, এই ধরনের কথাবার্তা যদি আপনি বলেন যে না পোশাকের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি আসলে একজন মানুষের যে প্রিকশন নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, রেপ খারাপ। আমরা ভিকটিম ব্লেমিং করব না। পোশাকের কথা বলা মানে ভিকটিম ব্লেমিং। ভিকটিম ব্লেমিং করা যাবে না। আপনি আর যাই করেন কোনোভাবে ভিকটিম ভিকটিম ব্লেমিং করা মানে আপনি মহাপাপ করে ফেলেছেন। মহাপাপ। ভিকটিম ব্লেমিং করা যাবে না। আপনি প্রিকশন নিতে বলেছেন, না ভিকটিম ব্লেমিং। খবরদার ভিকটিম ব্লেমিং করা যাবে না। প্রিকশন নিতে বললে এই যে এই ধরনের কথা যদি আপনি বলেন, আপনি আসলে প্রিকশন নেওয়ার যে কোনো একটা আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার জন্য আপনি নিশ্চয়ই কোনো প্রিকশন যাওয়ার আগে নিশ্চয়ই কোনো প্রিকশন নেন। আপনি কোনো সতর্কতা অবলম্বন করেন। কিন্তু আপনি যদি বলেন যে না আমি সতর্কতা অবলম্বন করি বা না করি আমার কাছ থেকে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবী কি এভাবে চলে? আপনি মনে করেন একটা ভিড়, প্রচন্ড ভিড় একটা জায়গায় যাচ্ছেন। মনে করেন একসময় ফার্ম গেট যেটা হতো, এখনো এই অবস্থা একই অবস্থা আছে কিনা জানি না। ফার্ম গেটে যা হতো একসময়। মানে পকেটমার, ছিনতাই এগুলো হচ্ছে তখন মানে প্রচুর হইতো আরকি। স্পেশালি পকেটমার। এখন আপনি সন্ধ্যার পর গেলেন ফার্ম গেটে। আপনি সন্ধ্যার পর ফার্ম গেটে গেলেন। আপনার দামি ঘড়ি, এটা হচ্ছে আপনি ফ্ল্যাশিং করতেছেন। তারপর হচ্ছে আপনার মানি ব্যাগ, ওই যে পিছনের পকেটে মানি ব্যাগ রেখেছেন, একদম মানি ব্যাগ ফুলা দেখা যায় ইজিলি। তারপর হচ্ছে আপনি দামি ফোন নিয়ে ওই দামি ফোন টিপতে যাচ্ছেন। এরকম যদি আপনি যান এবং আপনি ছিনতাইকারীর মানে ছিনতাইয়ের শিকার হন অথবা আপনি পকেটমারের শিকার হন, আপনি কি এই কথা বলবেন? না মানে যারা পকেটমার করে বা যারা করে ছিনতাইকারীরা খারাপ, ছিনতাইকারীরা খারাপ। হ্যাঁ, ছিনতাইকারীরা খারাপ, ছিনতাইকারীরা খারাপ। কিন্তু বারবার ছিনতাইকারীরা খারাপ যদি আপনি বলেন, সেটা কি আপনাকে ছিনতাই থেকে রক্ষা করবে? রক্ষা করবে না, রক্ষা করবে না। আপনার প্রিকশন আপনাকে নিতে হবে। ছিনতাইকারীরা জানে ছিনতাই খারাপ। কিন্তু এরা হচ্ছে অপরাধী। চোরাই না শুনে ধর্মের কাহিনী। ডাকাতকে যদি আপনি বলেন ডাকাতি খারাপ, হ্যাঁ ডাকাত জানে ডাকাতি খারাপ, তারপর সে করে, কারণ সে অপরাধী। তো এই কমন সেন্স গুলো মানুষ এপ্লাই করে না। কমন সেন্স গুলো মানুষ এপ্লাই করে না, যেগুলো আগেকালের মানুষ করতো। এখন মানুষ বলে না আমি সবকিছু নিয়ে যাব, সবকিছু দেখিয়ে যাব, আমাকে কেউ কোনো চিন্তা করতে পারবে না, কেউ কোনো ডাকাতি করতে পারবে না। তো আজকের পর্ব আমার মনে হয় আমরা এতটুকুতে শেষ করতে পারি। তবে তার আগে আরেকটা খুবই দুঃখজনক সংবাদ বা শেয়ার করি। সেটা হচ্ছে এই যে টাঙ্গাইলে ধর্ষণের ঘটনায় আমরা যে হিস্টেরিয়াটা আমরা ক্রিয়েট করলাম, আমরা ভেরিফিকেশন ছাড়াই এই হিস্টেরিয়াটা ক্রিয়েট করেছি। ভেরিফিকেশন ছাড়াই এই হিস্টেরিয়া ক্রিয়েটের ফলে কি হয়েছে, পরে দেখা গেছে যে ওই নারী সে নিজে সাক্ষ্য দিয়েছে যে না ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এই পর্যায়ে এসে আজকে এতদিন 5 দিন 6 দিন আপনি পুরা স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ দাবি করছেন, শহীদ মিনার কাঁপিয়ে ফেলছেন, সবকিছু এমনকি পুরো পুরুষ জাতির এগেনস্টে হচ্ছে আপনি স্লোগান দিয়ে দিয়েছেন। পুরুষ জাতি, আপনার বাবাও কিন্তু পুরুষ, আপনার ভাইও পুরুষ, প্রোটেক্ট করে যারা আপনাকে প্রোটেক্ট করে, আপনি সমানে স্লোগান দিয়ে দিয়েছেন, মানে পুরো পুরুষ জাতিকে ছুঁড়ে ফেলে দিয়ে। কিন্তু পরে দেখা গেল কি আসলে ছিনতাইয়ের কোনো ঘটনাই ঘটেনি। মহিলা চিৎকার করেছে ভয়ে, মহিলা চিৎকার করেছে ভয়ে, কারণ তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সে দিতে চায়নি, তখন ডাকাতরা ফোর্স করেছে। খুবই মজার বিষয় হচ্ছে যে যদি ওই শ্লীলতাহানি হোক বা ধর্ষণের খবরটা যদি প্রকাশিত না হতো ওইভাবে, তাহলে ওই যে ডাকাতির ঘটনা যেটা হয়েছে তার জন্য যে ডাকাতদেরকে ধরেছে হয়তো সেই ডাকাতদেরকেও ধরতো না। মানে জিনিসটা এত সেন্সিটিভ পর্যায়ে গেছে আপনি এই খবরটা দিয়ে। কিন্তু আপনি সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন যে মহিলার ধর্ষণ হয়েছে বলে আপনি প্রচার করেছেন। সেই মহিলা রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ দিয়ে সে কি বলেছে? টাকা পয়সা গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, ধর্ষণের মিথ্যা খবর প্রচারে ভেঙে পড়েছি। আপনি কিন্তু উপকার করতে যেয়ে মানুষটার ক্ষতি করে দিয়েছেন, জীবনটা মানে তার সম্মানটা নষ্ট করে দিয়েছেন। সাউন্ড হয়েছে, সাউন্ড হলে আপনি বলে দিবেন যে ধর্ষণ হয়েছে। ধর্ষণের শাস্তি দেওয়ার জন্য, ধর্ষণ প্রমাণ করার জন্য
বার কিন্তু খুবই কঠিন, হাই বার, খুবই হাই বার। আপনি এবং ধর্ষণের ট্রায়াল চলে অনেক বছর ধরে, অনেক বছর ধরে। কারণ আপনি একটা মানুষের জীবন নিয়ে নিচ্ছেন বা তাকে যাবজ্জীবন দিয়ে দিচ্ছেন। কানাডাতে এবং দিন দিন ধর্ষণের পরিমাণ উন্নত দেশগুলোতে কিন্তু ধর্ষণের পরিমাণ বাড়ছে, আরো বাড়ছে, কমার পরিবর্তে বাড়ছে। আমি আপনাকে ইংল্যান্ডের পরিসংখ্যান দেখাই। এই যে দেখেন স্ট্যাটিস্টা, ইংল্যান্ডের পরিসংখ্যান। ইংল্যান্ডের 2002 থেকে 2023 এর মধ্যে দেখেন প্রতি বছর কিন্তু ধর্ষণের পরিমাণ বাড়ছেই তো বাড়ছে। কারণ এই যে ওভার সেন্সিটিভিটি আপনি শো করেছেন, ওভার সেন্সিটিভিটির কারণে আপনি শাস্তিটা রেখেছেন খুবই হাই। এত হাই শাস্তি রাখার জন্য তাহলে আপনার প্রমাণটাও কিন্তু অনেক কঠিন হওয়া লাগবে, অনেক দিক হচ্ছে আপনার প্রমাণ করা লাগবে, অনেক সাক্ষ্য প্রমাণ নেওয়া লাগবে। তারপরে হচ্ছে আপনি এত বড় একটা শাস্তি দিতে পারবেন, যাবজ্জীবনের মতো শাস্তি বা মৃত্যুদণ্ডের মতো শাস্তি আপনি দিতে পারবেন। এইসব প্রমাণ করতে 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 এত বছর পার হয়ে যায় যে শেষ পর্যন্ত ভিকটিম নিজে পর্যন্ত বিরক্ত হয়ে যায়, এবং এগুলো পরে ভিকটিম যখন বিরক্ত হয়ে যায় সে মামলা তুলে নেয়। তার কথা হচ্ছে না, আমার এত হেনস্থার আমার দরকার নাই, এত হেনস্থার দরকার নাই। আমার লাইফ একবার ধ্বংস হয়েছে, আমি এই যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমার আর ধ্বংস আমি হতে চাই না, আমার লাইফ আমি আবার আরো ধ্বংস করতে চাই না। যে কারণে তারা হচ্ছে মামলা তুলে নেয়, আলটিমেটলি শাস্তি হয় না অপরাধীর। তখন অপরাধ কি হয়, আরো বাড়তে থাকে। এই যে তার প্রমাণ হচ্ছে এটা। দেখেন যত দিন গেছে তত, আমি একটু বড় করে দেই। দেখেন 2002-এ কত ছিল, 20,000-এর নিচে। আর এই যে দেখেন 2020-এ এসে, মানে 21-22-এ এসে 69,000, 70,000 হয়ে গেছে, 70,000। বুঝতে পারছেন? তো যখন আপনি এরকম সেন্সিটিভিটি ক্রিয়েট করবেন, ওভার সেন্সিটিভিটি ক্রিয়েট করবেন, জিনিসটাকে হিস্টেরিয়ার পর্যায়ে নিয়ে যাবেন এবং এই শাস্তিটা মারাত্মক করবেন অযথাই, যেটা কোনো অবজেক্টিভ রিজন আমি দেখি না এই যুগে এসে। যে যুগে কন্ট্রাসেপটিভ আছে, যে যুগে চিকিৎসা আছে, যে যুগে মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা আছে, সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, সেই যুগে এসে আমি ধর্ষণের এত বড় শাস্তি আমি দেখি না, যদি না আপনার দেশটা ইসলামিক শরিয়া অনুযায়ী চলে কমপ্লিটলি, যেখানে আপনি জেন্ডার মিক্সিং, সরি, জেন্ডার সেপারেশন এনফোর্স করেন ল দিয়ে। যদি এরকম কোনো কিছু না থাকে, আপনি যদি ফুললি ইসলামিক শরিয়া মেনটেন না করেন আপনার দেশে, সেখানে হচ্ছে আপনি যেহেতু বাই গডস ল ইউ আর বাউন্ড টু ফলো, এখানে আপনার আর কোনো লজিক লজিক আছে অবভিয়াসলি, বাট বেশি ফার্দার হচ্ছে আপনি যেতে পারছেন না বা খুব একটা বলতে পারছেন না, আপত্তি দিতে পারছেন না। সেক্ষেত্রে আমি আপাতত আমি বলতে পারি যে হ্যাঁ এটা জাস্টিফাইড। বাট আদার দ্যান দ্যাট, লিবারেল সেকুলার আইডিওলজিতে আপনি কিভাবে বলতে পারেন যে ধর্ষণের মতো একটা নিরীহ, আমার কাছে মনে হচ্ছে খুবই নিরীহ একটা অপরাধ, তার জন্য আপনি এত বড় একটা শাস্তি দিবেন, যেখানে তার কোনো অঙ্গহানি হয়নি, পার্মানেন্ট তো দূরের কথা, কোনো টেম্পোরারি, যেখানে হয়তো একটা স্যাভলন দিলে বা হচ্ছে একটা ডেটল দিলে বা হচ্ছে একটা ক্রিম লাগালেই আপনার ক্ষত সেরে যাচ্ছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা জেন্ডার ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। এর পরের পর্বে এই ধর্ষণ নিয়ে হয়তো আরো কিছু পর্ব আলোচনা করব, সেখানে আমরা ধর্ষণের কিছু বিচারের রিঅ্যাকশন আমরা দেখাবো, এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের শাস্তি প্রক্রিয়া কি হওয়া উচিত বা ধর্ষণকে আমাদের কি ধরনের অপরাধ হিসেবে ট্রিট করা উচিত। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।